ভোটার টার্ন আউট। আমরা তো অ্যাসপারেন্ট হিসাবে দেখব। কি দেখব? যে ওয়েস্ট বেঙ্গলে যে ভোটার টার্ন আউট হয়েছে, ভোটার টার্ন আউট মানে ভোট যে পড়েছে বুথে বুথে বা সেন্টারে বা এসে কত পার্সেন্ট পড়েছে। বাপরে বাপ, 82.87%। আগে কোনো দিন পড়েছিল? ইতিহাসে এরকম পড়ে নাই। বুঝতে পারছো? মানে বুঝতে পেরেছো? এটাই যে বলতে চাইছি যে এতটা পড়ার কারণ কি। 82.87% যে পড়েছে রেকর্ড প্রথম ফেজে, যেখানে রিসেন্টলি 23শে এপ্রিল যে ইলেকশন হলো, কোথায় হলো? 152টা সিটে যেটি আমরা ম্যাপ দেখি, ম্যাপে কী দেখতে পাবো? যে উত্তরবঙ্গ প্লাস এই মিডল, তারপরে হচ্ছে এই পশ্চিম পার্টটা, বাকি আছে শুধু এই পোর্শনটা। ঠিক আছে? তো এটা 152টা সিটে হয়ে গেছে। রিসেন্টলি যেটা 29 তারিখ ইলেকশান, সেটা দেখার মতো হবে। 142টা সিটে বাকি আছে। তো ভোট কেন পড়েছে? ভোট পড়ার বিভিন্ন টার্ন আউট এত হওয়ার কারণ কি? যে টার্ন আউট 92% হওয়ার কারণ কি? দেখো, যদি বলা হয় কারণ কি, তাহলে আমরা প্রথম যেটা কারণ বলবো সেটা হচ্ছে 1 নম্বর কারণ, যে যে এসআইআর ইফেক্ট বিশালভাবে পড়েছে। কেন? ধরে নাও এসআইআর মধ্যে এমন কারোর নাম ছিল যেটা 2 জায়গাতেই ছিল, মানে ডবল হয়ে উঠে গেছে। এমন যারা ছিল মৃত ভোটার ছিল, এমন জায়গা ছিল যারা হয়তো স্থান পরিবর্তন করেছে। তো এগুলো প্রবলেমটা হচ্ছিল। ধরে নাও স্থান পরিবর্তন করেছে, এখন ডবল ভোটারটা বলি আগে। ধরে নাও এমন হয়েছে যে এখানেও নাম উঠেছে, ওখানেও নাম উঠেছে, তার ডবল ভোটার। বিয়ের আগে যেখানে ছিল সেখানেও আছে, পরে উঠে গেছে, অ্যাপ্লাই করেছে 2 জায়গাতে উঠে গেছে। এসআইআর হলো তো 1 জায়গার ভোট কেটে গেল, তো পার্সেন্টেজে বেড়ে গেল। মৃত ভোটারকে তো সেই ভোটের মধ্যে কাউন্ট করা হতো। তো যদি আমি বলি 10 জন আছে, তো 10 জনের মধ্যে যদি 8 জন ভোট দেয়, তাহলে 80%। তাহলে এখানে যদি আমি বলি 10 জনের মধ্যে একজন মৃত, ঠিক আছে, 10 জনের মধ্যে একজন মৃত, তাহলে 9 জনের মধ্যে যদি 8 জন হয়, তাহলে পার্সেন্টেজ অটোমেটিক বেড়ে যাবে। কত হবে? 90-এর কাছাকাছি। তো এখানে বেরিয়ে যাচ্ছে। তো মৃত ভোটার বাদ মানে হচ্ছে পার্সেন্টেজ বেশি। স্থান পরিবর্তন, আমি ধরে নাও এখন মুর্শিদাবাদে আছি, তো মুর্শিদাবাদ থেকে আমি দুর্গাপুরে পার্মানেন্ট থাকি এখন। তো ভোট দেওয়ার জন্য আমি নিশ্চয়ই দুর্গাপুর থেকে আর মুর্শিদাবাদ আসবো না। যদি আমার কাজ থাকে, আমি দুর্গাপুরে কাজ করি, তাহলে আমি চেষ্টা করবো দুর্গাপুরের আশেপাশে কোনো ভোটার সেন্টার হলে টুক করে দিয়ে চলে আসতে পারবো। কিন্তু মুর্শিদাবাদ তো গিয়ে আমার আসা তো জার্নির ব্যাপার আছে। তো এটা ইফেক্ট পড়েছিল এটা, যে কারণে এই স্থান পরিবর্তনের কারণে অনেকগুলি স্থান পরিবর্তন হয়েছে, তাদের নাম উঠে গেছে যেখানে দিতে চায় সেখানে। এই কারণে, ঠিক আছে, এই কারণে ডবল মৃত স্থান, এটা কিন্তু বিশালভাবে ইফেক্ট পড়েছে ভোটার বৃদ্ধিতে, টার্ন আউট বৃদ্ধিতে। বুঝতে পেরেছ? যে ডবল ভোটার হলে একটা কেটে গেল, পার্সেন্টেজে বেড়ে গেল। মৃত ভোটার ছিল 10 জনের মধ্যে 8 জন ভোট দিলে 80%, 9 জনের মধ্যে 8 জন ভোট দিলে সেটা হচ্ছে 86-87%। তো ভোটার টার্ন আউট বেড়ে যাচ্ছে। তার মানে কি, যেটা স্থান পরিবর্তন করেছে তার স্থান পরিবর্তন কারণে ভোট দিচ্ছিল না, এখন স্থান পরিবর্তন হয়ে গেছে, ভোট দেওয়া হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু এসআইআর ইফেক্ট পড়েছে। এবার কি 2 নম্বরও যদি বলা হয়, দুজন্য বলা হয় যে একটা হাওয়া কি, যে কর্মীরা, যারা যতজন কর্মী আছে তারা সবাই নিচু লেভেলে কাজ করেছে, নিচু লেভেলে কাজ করেছে, বুথ লেভেল এক্সিকিউশন করেছে। ঠিক আছে? বুথ লেভেল, যে যার কারণে ভোট দেওয়ার প্রতি সবার আগ্রহ পেয়েছে, যে হ্যাঁ আমাদের বিএলও স্যার আসছেন, ভোটের গুরুত্ব বোঝাচ্ছেন, হচ্ছেন। তো ভোট দেওয়া যে কতটা জরুরি, ভোট দেওয়া আপনার রাইটস, একটা অধিকার, সেটা বুঝতে পারছেন যে আপনার রাইটের মাধ্যমে একটা সরকার 5 বছরের জন্য আপনার কাজ করতে পারবে আপনার ফেভারে। সেজন্য একটা তো বুথ লেভেলে সব কর্মচারী হোক, যে কোনো পার্টির কর্মচারী বা সরকারি কর্মচারী, সবাই বলেছে যে হ্যাঁ ভোট দেওয়া আপনার অধিকার, সেটা একটা হাওয়া, যেটার কারণে দিয়েছে সবাই। সবচেয়ে যেটা মনে হয় যে মানুষের একঘেয়েমি দূর করা মানে, যদি জিজ্ঞেস করা হয় যে মানুষের একঘেয়েমি দূর মানে 3 নম্বর পয়েন্ট, যে আমরা একটা পার্টিকেই পছন্দ করি,
যে একটা এক্স পার্টি আছে, সেই পার্টিকে আমরা পছন্দ করি। তো এই পার্টি আসছে 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 আসছে, তো এই পার্টি দেখছি আমার কোনো সময় ফেভার করছে, কোনো সময় ফেভার করে না, তো প্রবলেম করছে। তো এই পার্টির বলছে না, এই পার্টিকে একবার বন্ধ করা যাক, তো অন্য পার্টির জন্য আসে। অনেক সময় এটা কিন্তু একটা একঘেয়েমি দূর করার একটা চেষ্টা থাকে ভোটারদের মধ্যে। 4 নম্বর পয়েন্ট কি, যে পরিবর্তন হওয়ার আশঙ্কা। পরিবর্তন হওয়ার আশঙ্কা, পরিবর্তন হওয়ার আশঙ্কা বিশালভাবে থাকে। যখন নতুন ভোট চাই, সবাই ঘর থেকে বেরিয়ে বেরিয়ে ভোট দেয়। যেমন যদি জানি যে পরিবর্তন হবে না, আমি ভোট দিলেও কী হবে, না দিলেও কী হবে। অনেক সময় থাকে দেখবে এরকম, যে যারা হয়তো বাইরে থাকে, ভোট দিলেও কি না দিলেও কি, আমার ভোটে একটা ভোটে 10টা ভোটে কিছু আসে যায় না, যে আসা সেই আসবে। কিন্তু যখন যেভাবে একটা হ্যাঁ পরিবর্তন দরকার, পরিবর্তন করতে হবে, আমি বলছি না কোনো সরকারের বিরুদ্ধে, আমি এটা জাস্ট এক্সাম ওরিয়েন্টেড বলতে চাইছি। তো পরিবর্তনের আশা যদি থাকে, পরিবর্তন হওয়ার আশঙ্কা যদি থাকে, তাহলে অনেক সময় ভোট সবাই বাড়ি থেকে বাইরে, যেটা কাজের জায়গা থেকে এসে, সেজন্য তোমরা দেখবা অনেক যারা পরিযায়ী শ্রমিক, ঠিক আছে, ওদের একটা আসার একটা সম্ভাবনা আছে যে আমার ভোটটা কত ইম্পর্টেন্ট, আমি যাই ভোটটা দিয়ে আসি। এটার কারণে একটা। আর সবচেয়ে যেটা বড় কারণ, ভুলভাল গুজব ছড়ানো। গুজব ছড়ানোর কারণেও কিন্তু হয়েছে। এবার কী গুজব ছড়ানো হয়েছে, সেটা হচ্ছে ভোটার কার্ড বাদ। ভোটার কার্ড বাদ, ভোটার কার্ড বাদ হয়ে যাবে কেন? এবার এসআইআর হয়েছে, এসআইআর হলে তো নতুন ভোটার কার্ড, মানে যেটা ভোটার কার্ড সেটা তোমার লিস্টে নাম উঠেছে, 2026-এর নতুন একটা লিস্ট বেরিয়েছে এসআইআরের, সেটার জন্য ভোটার কার্ড যাদের চেয়েছে সেটা বাদ হয়ে গেছে। তাদের না যদি ভোট দাও তাহলে বাদ। কে বলেছে ভাই? গুজবে ছড়াবেন না। ভোটার কার্ড আপনার বাদ দেওয়ার মতো অধিকার কারণ নেই। আপনি দেশের নাগরিক, সেটা বুঝে যায়, ভোটার কার্ড আপনার বাদ হবে না। তো ভোটার কার্ড বাদ দেবে না, যেটা হচ্ছে আপনি যদি ভোট দেওয়া হচ্ছে আপনার রাইটস, আপনি যদি চান যে ভোট দেবেন তো আপনি ভোট দিতে পারেন, আপনার অধিকার। কিন্তু তা না যে ভোট যদি না দিতে পান তাহলে আপনার ভোটার কার্ড বাদ হয়ে যাবে। তবে তো প্রত্যেকবার লোকসভা ইলেকশানে 70%ও ভোট পড়ে না, 70%ও ভোট পড়ে না, সেই হিসাবে তো 70% ভোট পড়ে না, সেই হিসাবে তো 30% ভোটার যারা আছে তারা তো বাদ হয়ে যাবে। কিন্তু সেরকম না, এরকম যেন 92% ভোট পড়েছে, তাহলে তো 8% তো ভোট পড়েনি, তাহলে 8% লোকের ভোট বাদ হয়ে যাবে না, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। তো এটা একটা হাওয়া উঠেছিল, গুজব রটিয়েছিল, যে গুজব লটানো হয়েছিল যে ভোটার কার্ড বাদ, ঠিক আছে। গুজবটা ছড়ানোর কারণেও অনেকটা কিন্তু ভোট দিতে চেয়েছে, যে আমাদের ভোটার কার্ডটা বাদ হয়ে যাবে, যাই ভোটটা দিয়ে আসি, তাহলে আমি প্রেজেন্ট ছিলাম, ভোট দিয়েছি, তাহলে পরে আমি কাউন্ট করতে পারবো, বলতে পারবো, ঠিক আছে। এবার আমি দেখে নিই নতুন সরকার পুরাতন সরকারের মধ্যে ডিফারেন্স কী। আমি যদি দেখে যাই, আগে যদি ভোটার টার্ন আউট দেখো, ভোটার টার্ন আউট কত ছিল, যদি 2006-এর কথা বলি, 2006-এর ইলেকশান 81%। এটা সত্যি কথা বলতে গেলে একটা জিনিস মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গল সারা জীবনই ভোটার টার্ন আউট সারা জীবনই বেশি। ওয়েস্ট বেঙ্গলের 80% ভোট পড়ছে, মানে বিশাল। বিহারে যেখানে 66% পড়ছে, ঠিক আছে, যে অন্যান্য রাজ্যে 70-75% পড়ছে, সেখানে যদি ওয়েস্ট বেঙ্গল 80% বরাবরই থাকে, ঠিক আছে। তো সেই সময় 2006 সালে কে ছিলেন? বুদ্ধদেব বাবু ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন, প্রণব ব্যানার্জি ছিলেন। তার ভোট পেয়েছিলেন, ভোট শেয়ার দেখো 36% পেয়েছিলেন, 30% 7%। সিট কত? 176, 30, 21। বুঝতে পেরেছ? তো ওভারঅল যদি বলা হয়, ওভারঅল সিট ছিল, অ্যালায়েন্সের সিট ছিল 235, সব পার্টি নিয়ে। কোন কোন অ্যালায়েন্স ছিল? সিপিএম, সিপিআই, তারপরে কমিউনিস্ট, আলাদা আলাদা যেসব পার্টিগুলো হয়, রেভলিউশনিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক, এগুলো। আর এটা যে ছিল একসঙ্গে 31টা। টিএমসি পার্টি তাহলে কত? 2006-এ কতগুলো সিট পেয়েছিল? 31টা। তারপরে দেখো লাল আর দেখে বুঝতে পারবে কোথায় কোথায় টিএমসি পার্টির মানে স্ট্রং পয়েন্ট ছিল, কোথায় কোথায় বিজেপি পার্টির স্ট্রং পয়েন্ট ছিল। সরি, মানে তখন তো বিজেপি ছিলই না, তখন অন্য পার্টি ছিল। তখন এই দেখো, যদি এগুলো দেখা যায় যে এদিকে দেখছো, এদিকে লাল, এদিকে লাল, যত লাল আছে, লাল মানে ভাববা এদের অ্যালায়েন্সগুলো। কোন কোন অ্যালায়েন্স? সিপিআইএম, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, রেভলিউশনারি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, লেফট ফ্রন্ট পার্টিস, যতগুলো পার্টি আছে সবগুলোর কি একটা চিন্তাধারা ছিল এরকম, যে আমরা কোথায় কোথায় ভোট কীভাবে পড়েছে, ঠিক আছে। যার মধ্যে সরকারের 148 দরকার, 48-এর চেয়ে বেশি থাকতো।
2011 ইলেকশন, 2011 ইলেকশানে কী হয়েছে, ভোট পড়েছে কত, 84%। দেখতে পাচ্ছ, 84% ভোট পেয়েছে। যেখানে 11 সালে যেখানে মমতা ব্যানার্জি ছিলেন, প্রদীপ ভট্টাচার্য ছিলেন আইএনসি, আর বুদ্ধ ভট্টাচার্য ছিলেন সিপিআইএম। তো এবার যদি দেখা যায় ভোট শেয়ার কত, 30টা ছিল, 30টা থেকে 154টা বৃদ্ধি পেয়েছে, 42টা হয়েছে কংগ্রেসের, যেখানে ছিল 21টা, যেখানে 40টা হয়ে গেছে, নেমে গেছে 136টা সিট ডাউন হয়ে গেছিলো। 2006 থেকে 2011 সালে সিপিএমের 100 তোমার 36টা সিট গায়েব, বুঝতে পেরেছ, 136টা পায়নি। এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ কি, এবার ওভারঅল 200 অ্যালায়েন্স নিয়ে যতগুলো অ্যালায়েন্স ছিল সব নিয়ে 228টা অ্যালায়েন্স ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা জিনিস মনে রাখবা, যে কতগুলো দরকার, কতগুলো একটা 148টা দরকার হয় সিট জিতছে, মানে সরকার গঠন করতে, জিতেছে 154টা বেশি টিএমসি সরকার সেই সময় 2011 সালে সে সরকার আসে। কলকাতায় একটা সিটও পায়নি সিপিআইএম, ঠিক আছে, কলকাতায় একটা সিট নেই, কলকাতায় পুরো নীল হয়ে গেছিলো মানে টিএমসি, ঠিক আছে। সেখানে দেখো, সেখানে যদি দেখা যায় যে গোর্খা পার্টি এখানে জিতেছিল, এখানে সিপিএম, তৃণমূল এখানে, এদিকে কলকাতা সাইডে পুরোটাই, এদিকে বর্ধমান পুরুলিয়ার দিকে টিএমসি পার্টি ছিল, এদিকে ছিল লাল মানে কংগ্রেসের বলতে কংগ্রেস ছিল মিডিলটাই, ঠিক আছে, বাদ বাকি সব কিছু ছিল এরকম টিএমসি ছিল। এবার যদি আমরা 2016টা দেখি, 16 ইলেকশানে কী হয়েছিল, 16 ইলেকশানে টার্ন আউট পড়েছিল 83%, সবসময় দেখছো 82, 84, 83। তো এখানে মমতা ব্যানার্জি সরকার ছিল, তারপরে হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান, তারপরে হচ্ছে সূর্যকান্ত মিশ্রা সিপিআইএম, সেখানে 211টা সিট পেয়েছিলেন, 184 ছিল 2011 সালে, এখানে হলো কত, 211টা সিট, আরও 27টা সিট গেইন করা হলো, যেখানে আইএনসি 2টো সিট বেড়েছে, আর এখানে আবারও যে 40টা সিট ছিল সেখান থেকে 14টা সিট হলো, মানে প্রথমে 184 ছিল, তারপরে হলো তোমার 136টা সিট কমে গেল, 86 ছিল মেবি, 176 ছিল, 176 ছিল 2006, তাহলে তারপরে হলো 40, তারপরে হলো 14টা। ওভারঅল অ্যালায়েন্স সিট বলতো সেইটি, আর অন্য পার্টি কোনো পার্টির সঙ্গে অ্যালায়েন্স করলো না। দেখুন টিএমসি পার্টি দেখলো যে আমি একাই কাফি, তখন আর কোনো কারোর সঙ্গে অ্যালায়েন্স করিনি। কলকাতা সাইডে 2011 সালে কলকাতা সাইডে 2টো সিট যেটা নিয়েছিল সিপিআইএম নিয়েছিল, যেটা গোর্খাল্যান্ডে উপরে একটা পার্টি ছিল, এখানে একটা 2011 সালে যেটা ছিল 2016 সালে এখানে ছিল সিপিআইএম পার্টি, এই সিপিএম এদিকে, সিপিএম এদিকে, সিপিএম এদিকে, ঠিক আছে। এখানে বিজেপি পার্টি 3টে সিট পেয়েছিল, বিজেপি পার্টি 3টে সিট পেয়েছিল, এখানে একটা, দুটো, এখানে 3টে, তো 3টে সিট পেয়েছিল। পশ্চিমবঙ্গে 2016 সালে বিজেপি প্রথম খাতা খোলে 3টে সিট নিয়ে এখানে, ঠিক আছে, আর এখানে একটা আছে। তো এই 3টে সিট পায় বিজেপি প্রথম খাতা খোলে কোথায়, 2016 সালে। তারপরে তো 294 সিটের মধ্যে টিএমসি 211 সিটের লিড থাকে। 2021 সালে যেটা ইলেকশন হয়েছিল সেখানে ভোটার টার্ন আউট কত ছিল, 82। দেখছো 80% ওভারঅল, সবসময় 80% সর্বদা। তো 80% জন্য মেন পার্টি হিসেবে দুটোই পার্টি ছিল, বিজেপি টিএমসির ভোটার টার্ন আউট দেখো 215টা সিটে। টিএমসি পার্টির সিট ইনক্রিজ করে যাচ্ছে, মানে প্রথমে 184 গেল, তারপরে তোমার 211 গেল, 211 পর 2011 সালে প্রথমে ছিল কি 40টার মতো সিট ছিল, তারপরে যেখানে মানে সরকার গঠন করলো তখন 184, তারপর 211, 215, ঠিক আছে। তো 4টা সিট আবার গেন হলো বিজেপির। দেখো বিজেপির 3টে সিট ছিল, 74টা সিট গেন করেছে 2011 সালে অনলি 3, আর 2016 সালে 74টা বেশি, মানে 77টা সিট পেয়েছে। ভোটের যে পার্সেন্টেজ দেখো, ভোটের পার্সেন্টেজ কিন্তু ইনারও গেন করেছে, কি হারে গেন করেছে দেখো। যেটা ভোটের পার্সেন্টেজ অনলি সেখানে শুধুমাত্র 11% মতো ছিল, সেখানে 38% ভোট শেয়ার বেড়েছে। এখানে মানে যেগুলো একক দশ শতক, হাজার হইতে লক্ষ, নিযুত কোটি, 2,89,00,000 ভোট পেয়েছে, এখানে 2,29,00,000 ভোট পেয়েছে,
ঠিক আছে, এখানে 48%, এখানে 38, 10% এর ডিফারেন্স। এই কারণে অনেকে বলছে যে ডিফারেন্স যেহেতু বেশি নেই, এই 77টা সিটের মধ্যে দেখো নর্থ বেঙ্গলে ইফেক্ট ছিল না, নর্থ বেঙ্গল ইফেক্ট হয়ে গেছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের সামান্য, মুর্শিদাবাদ, ঠিক আছে, তারপরে হচ্ছে এদিকে এই পুরুলিয়া বাঁকুড়া, আর এদিকে হচ্ছে মেদিনীপুরের দিকে, ঠিক আছে, তারপরে হচ্ছে এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে, এদিকে হচ্ছে তোমার উত্তর দিনাজপুরের দিকে। তো এইসব জায়গায় কিন্তু বিজেপির হোল্ড আসতে লাগে। আর এখানে যে ভাঙর একটা জায়গা আছে, এখানে আইএসএফ জিতে যায়, আইএসএফ জেতেন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ইফেক্ট আস্তে আস্তে পড়তে লাগে বিজেপির। এখানে টিএমসি কিন্তু সিট কমেছে এরকম কোনো ব্যাপার নেই। এখানে কলকাতায় পুরোপুরি সিট ছিল, এখানে একটা সিট বিজেপির আন্ডারে আসে। এইখানে ইসের মধ্যে যেখানে 3টে সিট ছিল বিজেপি, সেখানে বেড়েছে। এনাদের 211টা সিট ছিল, সেটা হয়েছে 215টা। তো এবার 2026 সালে যেটা হতে চলেছে সেটা সিলেক্ট করবে। এখন ভোট যেহেতু দুটো ফেজ হয়নি, সেহেতু কেউ বলতে পারবে না। তাও একটা আশা রাখছে সবার একটা ভালো ফল একটা দেখা যেতে পারে। কোন পার্টি সরকারে আসে সেটা জনতাই ঠিক করুক। আজকের মতো এতটাই।